পরের দিন খুব সকাল সকাল আমরা হোটেল থেকে তৈরি হয়ে রওনা দিই গঙ্গার ওই পারে দর্শনীয় স্থানগুলো দেখার উদ্দেশ্যে। প্রথমেই জলযোগ নামক একটি মিষ্টির দোকানে আমরা প্রাতরাশ সারি। গরম গরম ডালপুরি এবং ছোলা আলুর তরকারি। লঞ্চঘাট যাওয়ার পথেই পড়ল মুর্শিদাবাদের পাঁচরাহা বাজারের পূর্ব দিকে ঐতিহাসিক আস্তাবল। এটি মুর্শিদকুলি খাঁর সময় ঘোড়ার বসবাসের জন্য নির্মিত হয়। তার পাকা দেওয়ালের ওপর খাপড়ার ছাউনি ছিল, এখন যেটির অবস্থা একদমই জরাজীর্ণ। আর বর্তমান আস্তাবল ভবনটি প্রস্তুত হয় হাজারদুয়ারি প্রতিষ্ঠাতা নবাব হুমায়ুন যার সময়ে। ভাগীরথী পেরিয়ে ওই পারে অনেক দর্শনীয় স্থান আছে, যেমন খোশবাগ, রসনাই বাগ, কিরিটেশ্বরী মায়ের মন্দির ইত্যাদি। এরপর আমরা টোটো ভাড়া করে নিই, তারাই সব কিছু আমাদের ঘুরিয়ে দেখায়। রাস্তার দুপাশটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে। নিউ প্যালেস ঘাট হতে যন্ত্রচালিত নৌকা ট্রেলার যোগে খোশবাগ দেখার ব্যবস্থা আছে। তাছাড়া লালবাগ সদরঘাট পার হয়ে ভাগীরথীর পশ্চিম দিকে 1 মাইল পথ গেলেই খোশবাগ পৌঁছানো যাবে। আলীবর্দী খাঁ তার জীবদ্দশায় নিজ সমাধির জন্য এটি প্রস্তুত করান। এর সুরক্ষার জন্য চতুর্দিকে উঁচু প্রাচীর বেষ্টিত করা হয় এবং নানা প্রকার মনোরম পুষ্প বৃক্ষাদি রোপণ করা হয় ও নামকরণ করা হয় খোশবাগ। দাদু আলীবর্দী খাঁ প্রতিষ্ঠিত করেছিল এই জায়গাটিকে 1740 খ্রিস্টাব্দে। তখনকার দিনে এই খোশবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো। এই জায়গাটি গন্ধে সুগন্ধে পরিপূর্ণ থাকার জন্য এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে বর্তমান এই জায়গাটির নাম হচ্ছে এখন খোশবাগ, গার্ডেন অফ অ্যাপেল। এই খোশবাগে আছে আপনার টোটালে 34 জন ব্যক্তির সমাধি। তার ভিতরে 32 জনকে নৃশংসভাবে খুন করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এদের পরিবারে 2 জন ব্যক্তি স্বাভাবিক ন্যাচারালি মারা যান, তার ভিতরে আলীবর্দী খাঁ মারা গেছিল। বাদবাকি 32 জনকে নৃশংসভাবে খুন করা হয়। আর এদের ফুল ফ্যামিলি নষ্ট হয়ে যাওয়ার মূল ব্যক্তি হচ্ছেন ঘসিটি বেগম, মানে সিরাজদৌল্লার মাসি। উনি ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্লাইভের হাত ধরে জগৎ শেঠ, মির্জাফর এদেরকে নিয়ে ওনারা সবাই মিলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যার জন্য হেরে গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পলাশির যুদ্ধ 1757 সালে 23শে জুন। তখন এদের ফুল ফ্যামিলি ইংরেজদের হাতে মারা যায়। ওনারাই এই খোশবাগের সমাধিক্ষেত্র তৈরি করে। এই হচ্ছে মূল ঘটনা। এই জায়গাটাতে 17 জন ব্যক্তির সমাধি আছে, যাদের ইতিহাসের পাতায় আজ অব্দি কোনো নাম পাওয়া যায় না। এরা সব বিহার থেকে এসেছিল। সিরাজকে যখন বন্দি করে রাখা হয় না, তখন এরা দেখা করতে গিয়েছিল। ইংরেজরা কি ভাবলো জানেন তো, যে এরা সিরাজের আত্মীয় স্বজন, তাহলে তো ভবিষ্যতে এরা সিংহাসনে দাবি দাবা করবে। মূলত ওরা চিন্তা ভাবনা করেই নিয়েছে যে এই বংশের যাতে কোনো উত্তরাধিকারী বেঁচে না থাকে। তখন এদেরকে খাওয়ারের জন্য নিমন্ত্রণ করা হয়। নিমন্ত্রণ করে ভালোবেসে যেটুকু দেওয়া হয়েছিল তাতে কিন্তু বিষ দেওয়া হয়েছিল। মানে এদের 17 জন ব্যক্তিকে খাওয়ারে বিষ দিয়ে মারা হয়েছিল। মিডিল পয়েন্ট সিরাজের মাসি ঘসিটি বেগম, যে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আর এটা সিরাজদৌল্লার মা আমিনা বেগম। এরা 3টে বোন ছিল, একটা বিহারে আছে পূর্ণিয়ায়, বুঝলেন তো। মানে এটা এই যে পাঁচিলের এটা দেখছেন না, এই যে নিচে যে সমাধিটা দেখছেন, এই সমাধিটা হচ্ছে দানেশ ফকিরের সমাধি স্যার। ইনি হচ্ছেন সেই নৌকো চালক, যার নৌকোতে করে সিরাজ যুদ্ধে হেরে যাওয়ার পর পালিয়ে যাচ্ছিল। কিন্তু ওই সময় মির্জাফরের বড় ছেলে মিরন ঘোষণা করেছিল যে কেউ যদি সিরাজকে ধরিয়ে দিতে সাহায্য করে ওনাদের, তখনকার দিনে তাকে 1001 টাকা স্বর্ণমুদ্রা পুরস্কৃত করা যাবে। এই মাঝি কিন্তু সিরাজকে চিনতে পারেনি প্রথমত। লাস্টের দিকে যখন উনি নামতে গেছিল না, তখন চিনে ফেলেছিল জুতো দেখে, মানে নাগরা শু। পরবর্তীতে ইংরেজরা বিচার করে দেখলো যে উনি একজন বিশ্বাসঘাতকতা। সেই দেশের নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে টাকার জন্য। পরবর্তীতে হয়তো কোনোদিন আমাদের সঙ্গে তো করতে পারে না, বিষয়টা তো পরিষ্কার। যে দেশে রাজারই তো হতে পারেনি, তাহলে অন্য কী করে ওনাদের হবে। এই বলে ওদেরকে কিন্তু চক্রান্ত করে ইংরেজরা ডাকে
এরাও কিন্তু মির্জাফরের বাড়িতে যায় টাকা পয়সা পুরস্কার নেওয়ার জন্য। ওইখানে তাদেরকে এইভাবেই বেইমান ঘোষিত করে পরিবারের 3 জন ছিল, 3 জনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। মানে এই হচ্ছে সেই মাঝি যে ধরে দিয়েছিল, যে সিরাজকে ধরিয়ে দিয়েছিল, এও সিরাজের সঙ্গে সবাই। দেখতেই খুব সুন্দর এটা। ওই যে ধরিয়ে দিয়েছিলাম স্যার, মাঝি ফ্যামিলি, তার বোনের ছেলে, 3 জন আছেন না ওখানে, 3 জন পরিবারে 3। আর এখানে এগুলো ধরেন সবই ধরুন মানে ক্লাইভ না, মির্জাফরের ছেলে মিরনকে দিয়ে করেছিল, মিরনকে ব্যবহার করানো হয়েছিল। এখানে 3টে সমাধি, এরা 3 জন হচ্ছে দেহরক্ষী স্যার, বডিগার্ড। একজনই ছিল, সেটা হচ্ছে ইনার নাম হচ্ছে গোলাম হোসেন। এদের অপরাধ যে এরা ওনাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত ছিল, মানে সিরাজদৌল্লার ফ্যামিলির সঙ্গে, সেই জন্য কিন্তু এদেরকেও মেরে দেওয়া হয়। কিন্তু এই আব্দুল হোসেন, শাব্দুল হোসেন, এনারা হাফসিয়ান খোঁজা, এরা তখনকার দিনে এনারা বেগম মহলে থাকতেন মহিলাদের দেহরক্ষী হিসাবে, গভর্নমেন্টে যায়। সিরাজের খবর, খুব নৃশংসভাবে সিরাজকে মারা হয়েছিল। মির্জাফরের ছেলে মিরন, মানে কি নৃশংস হতে পারে না, মানে ওনার বডিকে না একদম ক্ষতবিক্ষত করে কেটে দেওয়া হয়েছিল। এরপর আমরা খোশবাগ থেকে বেরিয়ে যাই কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। কিরিটেশ্বরী মায়ের মন্দিরে অত্যন্ত ভিড় থাকায় আমি বিশেষ ভিডিও করতে পারিনি। আমরা এখন আছি কিরিটেশ্বরী মায়ের মন্দির দেখে। এরপর এর আগে খোশবাগ গেছিলাম, ওখান থেকে ফিরে তারপর ওই পারে যাব। রওশনবাগ অর্থাৎ সুজাউদ্দিনের বাগান বাড়ি। ভাগীরথীর পশ্চিমে হাজারদুয়ারি প্যালেসের বিপরীত দিকে রোশনাইবাগ বিদ্যমান, যেখানে সুজাউদ্দিনকে তার মৃত্যুর পর সমাহিত করা হয়। কিন্তু 1 নম্বর লাভের জায়গা বাংলার দ্বিতীয় নবাব। তা এই দ্বিতীয় নবাবের সমাধিটা এই ঘরে দেখা যায়। একটু জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, এখন দেখে নেবেন যার ইচ্ছে হবে। এই ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খান, যার নামে মুর্শিদাবাদ। এই যখন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল না, এই সুজাউদ্দিন তার সেনাপতি ছিলেন। আর সিরাজদৌল্লার নানা আলিবউদ্দিন, ইনি ছিলেন দেওয়ান। এটা হচ্ছে আলিবউদ্দিন। তাই আলিবউদ্দিন ছিলেন মুর্শিদ কুলি খানের দিওয়ান। দিওয়ান মানে কি বোঝায়? যারা খাতা পাত্র আলিবাই হিসাব রাখে তাকে দিওয়ান বলে। আর আলিবউদ্দিনের বোনের সঙ্গে বিয়ে হয়েছিল মির্জাফর, এই ছিল সৈন্যের কমান্ডার। এরা সব মুর্শিদ কুলি খানের কর্মচারী। মুর্শিদ কুলি খান মেয়ে আজমেরসা বেগম সুজাউদ্দিনের সঙ্গে বিয়ে দিল, তাহলে কি হলো? জামাই এবং সেনাপতি। মুর্শিদ কুলি খান মেয়ে আজমেরসা বেগম অনেকে নাকি বলে যে বাচ্চা ছেলের কলেজে খেত, তাকে জীবন্ত খবর দেওয়া হয়েছে, ওই পারে তার সমাধি আছে, বলে না? আমি কথা বলি না, বাজে কথা, ফালতু কথা বলে। মুর্শিদ কুলি খান মেয়ে আজমেরসা বেগম ও খুব ভদ্র মহিলা ছিলেন, এর সঙ্গে বিয়ে হয়েছিলেন, সংসার করেছিলেন। ওই মেয়েটি একটা সন্তানের মা হয়েছিলেন। ওই ছেলেটির নামে হলো এটা সাফরাব খান, এটা পিতা সুজাউদ্দিন খাঁ, আর এই মা ওই আজমেরসা বেগম। ওইদের বংশগত সকলের দেখতে পাবেন সিঁড়ির নিচে সমাধি। মুর্শিদ কুলি খানের সমাধি দেখতে পাবেন না কাঠারা মসজিদে, সিঁড়ির নিচে। ওর মেয়ে, ওর ছেলে, ওর স্ত্রী সকলে সিঁড়ির নিচেই সমাধি। মুর্শিদ, তবে জায়গায় জায়গায়, এক জায়গায় নয়, এক এক জায়গায় এক একজনের সমাধি আছে। তাই মুর্শিদ কুলি খাঁ 1725 মারা গেল। আর ইনি কিন্তু রাজতন্ত্রের মালিক হয়ে গেল জামাই রূপে। মুর্শিদ কুলি খানের পর থেকে সুজাউদ্দৌলা 14 বছর রাজতন্ত্র চালিয়েছিল। ইনি যে রাজতন্ত্র চালায়, ওই টাইমে মারহাট্টা বুর্গিদের অত্যাচার ছিল। মারহাট্টা বুর্গি মানে কি বুঝায়? ডাকাত লুটেরা। আপনারা যেমন 16 ভাই দেখেছেন, গব্বার আ যায়গা বেটা সোজা, আক্কার বাইরের এখান থেকে বাচ্চাদেরকে ঘুম পাড়াতো। ঘুম পাড়ানো মাসে পিসে বুড়িয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজানা দেবো কিসে। এই বুড়িদের অত্যাচারে সুজাউদ্দিন অস্থির ছিল, ব্যস্ত ছিল। এদিকে কি আয়ত্ত আনা যায়, কি শাসনটা করা যায়। তারা তো সরাসরি যুদ্ধ করে না, রাত্রে এসে রাত আনা দেয়। তাই বুড়ি ডাকাতের সর্দার ছিল, তার নাম ছিল কি জানেন? ভাগসার পণ্ডিত। এই ভাগসার পণ্ডিতের সঙ্গে সুজাউদ্দিনের সঙ্গে একটা বন্ধুস্থায়ী হয়ে যায়। ভাগসার পণ্ডিত সুজাউদ্দিনকে ভালোবেসে ওদিকে নিষেধ করলো, তোরা এখানে লুটটা করতে এসেছিস না। আমি না বাবু সুজাউদ্দিনকে অতি প্রিয় ভালোবেসে ফেলছি। ভালোবাসার বিনিময়ে থেকে যেন লুটটা বন্ধ হয়ে গেলো, দেশটা শান্তি হয়ে গেলো। তখন নবাব সুজাউদ্দিনের পাশে ভাগসার পণ্ডিত থেকে গেল। তখন নবাব সুজাউদ্দিন বলল যে, বন্ধু
আমরা হিন্দু মুসলমান। ওই পারে সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখে আমরা ফেরিঘাটে আবার ভাগীরথী নদী পার হয়ে এই পারে আসি। এখন বাজে প্রায় 2:30। আমরা এখন আছি হাজারদুয়ারি প্যালেসের সামনে। এই যে আমরা সবাই ঢুকবো এখন হাজারদুয়ারি প্যালেসে। টিকিট কাটতে গেছে, খুব ভিড় আজকে, প্রচুর লোক, লোকাল অনেকে এসছে, লোকাল মানুষ অনেক এসছে ছুটি বলে। হাজারদুয়ারি প্যালেসের নাম হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। কি সুন্দর, মনোরম, মনোমুগ্ধকর এই বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস। এই রমণীয় প্রাসাদ দেখবার জন্য প্রতি বছর বহু দর্শক ও টুরিস্টকে আকৃষ্ট করে। সাধারণভাবে এরূপ নামকরণের অর্থ অনেক দরজা বিশিষ্ট এই প্রাসাদ। এই প্রাসাদটি 3 তলা, 1 তলায় অস্ত্রাগার, অফিস কাছারি, রেকর্ড রুম ইত্যাদি আছে। 2 তলায় ও 3 তলায় যথাক্রমে আর্ট গ্যালারি ও লাইব্রেরি আছে। হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়া বর্তমানে ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে। পর সেদিন রাত্রে আমরা ডিনার সারি হোটেল হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এবং আতিথেয়তা দুটোই খুব ভালো এবং খাবারও যত্ন সহকারে পরিবেশন করা হয়। হোটেল হাজারদুয়ারির রয়্যাল নবাব মহল হোমস্টের রাজকীয় আতিথেয়তা অনুভব করতে হলে আপনাদের চলে আসতে হবে সিরাজউদ্দৌলা রোড, চকবাজার, লালবাগ। এই রেস্টুরেন্টে এলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এদের স্পেশাল হাজারদুয়ারি চিকেন মশালা। নবাবী খানার সাথে বাঁশির সুরের মূর্ছনা এক আলাদা অনুভূতি সৃষ্টি করেছিল। রাজকীয় ডিনার সেরে আমাদের মুর্শিদাবাদে ট্যুর কমপ্লিট হয়। পরের দিন সকালবেলাতেই আমরা ট্রেন ধরে ব্যাক করে যাই কলকাতা এবং সাথে করে নিয়ে যাই এই শহরের প্রকৃত প্রতিষ্ঠাতা নবাব মুর্শিদ কুলি খাঁ এবং বাংলার সেই স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি বিজড়িত স্থানগুলির স্মৃতি।